সারা ভারতবর্ষ জুড়েই শুরু হবে এসআইআর। ইতিমধ্যেই বিহারের যে প্রাথমিক কাজ শুরু করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, সেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটার, যা ইতিমধ্যেই সন্দেহের তালিকায়। এরপরে একের পর এক রাজ্য, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার বিরূপ একটা প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। শাসক দল তারা বলছেন নির্বাচন কমিশনের নয়, এটা কেন্দ্রের মোদী সরকারের একটা সুকৌশলে একটা ছলনা চলছে। কিন্তু কি আছে এই এসআইআর এর মধ্যে? কেনই বা মানুষের মধ্যে এই আতঙ্ক বাড়ছে? এই প্রশ্ন এখন সর্বত্রই। এসআইআর হলে আমার ভোটের তালিকা থেকে নামটা বাদ হয়ে যাবে না তো? 2002 সালে সর্বশেষ বাবা যে ভোট দিয়েছিল তার কিন্তু একটা তথ্য প্রমাণ লাগবে, এমনটাই কিন্তু বিভিন্ন মারফত সূত্রে উঠে আসছে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্টত বলে দিয়েছে, বৃহত্তর মানুষের যাতে নাম কোনোভাবেই বাদ না যায় ভোটার তালিকা থেকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে। এ বিষয়ে কথা বলবো। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আশিস কুমার চৌধুরী। তার কাছেই যাব, কেন মানুষের মতো এত প্যানিক, কেন মানুষ এত ভয় পাচ্ছে। এই এসআইআর প্রতি 25 বছর অন্তর অন্তর এটা মূলত হয়ে থাকে। এসআইআরে মূলত আছেটা কি, এবং আইনের জায়গা থেকে মানুষের রক্ষা কবচটাই বা কোথায়? দেখো, এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেটা এখন বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। এখন ইস্যুটা যেটা হচ্ছে যে এটা সংশোধনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, বা বিভিন্ন স্টেটে নির্বাচন কমিশন শুরু করতে চলেছে সংশোধনের যে কাজটা। এইটার পিছনে যে উদ্দেশ্য হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করা, ফলস ভোটার যারা আছে তাদের চিহ্নিত করা, এবং যারা আগেই মারা গেছে এবং যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, এবং মাল্টিপল যে ভোটার লিস্ট যে তাদের নাম রয়েছে, এগুলোকে আইডেন্টিফাই করা এবং করে একটা তালিকা তৈরি করা, সেখানে স্বচ্ছভাবে অরিজিনাল যারা ভোটার তারাই যেন ভোট দেয়, তারই একটা প্রক্রিয়া। তো এইখানে যে বিভিন্ন রকম ইস্যুগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে হিয়ারিং না নিয়ে, বা যার অরিজিনাল ভোটার তালিকায় নাম আছে, তার ভোটার কার্ড আছে, তারও নাম অনেক সময় বাদ যাচ্ছে, এই অভিযোগ আসছে। সেখান থেকে যারা এই ভোটার তালিকা সংশোধনের কাজে কেন্দ্রীয় সরকার যুক্ত আছে তাদেরকে অনেক সজাগ থাকতে হবে, যাতে একটাও অরিজিনাল ভোটার নামের যাতে কোনো রকমভাবে মিসপ্লেস না হয় বা তাদের নামটা বাদ না যায়। মানুষের মধ্যে যেটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে বিভিন্ন রকম যে ডকুমেন্ট দেখাতে হবে সেইটা আদৌ কতটা অথেন্টিক হবে, এবং তারপরেও তার নামটা ভোটার লিস্টে থাকবে কি না, এইটা একটা মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর পিছনে যে কারণগুলো কাজ করছে, যে আমাদের যে ভারতবর্ষে যারা নাগরিক আছে তাদের কর্মসূত্রে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং সেখানে দীর্ঘদিন বাস করতে হয়, এবং তাদের যেখানে যে রাজ্যে তারা বাসিন্দা বা যে অঞ্চলে তাদের অরিজিনাল আধার কার্ড আছে সেখানে হয়তো ফিরে আসতে পারে না ভোটের সময়, সেই জন্য সেখানে তারা ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করে। নিয়ম হচ্ছে যে এই যে ভোটার কার্ড যে নতুনভাবে যে ভোটার তালিকাতে নাম তোলা হয়, সেখানে নিয়ম হচ্ছে আগের যেখানে যে ভোটার ছিল সেখান থেকে সেই নামটাকে ট্রান্সফার করাতে হয়। এটা অনেক সময় দেখা গেছে যে নতুন যেখানে যারা বাস করছে 10 বছর বা 5 বছর, তারা কিন্তু নতুনভাবে সেই ভোটার তালিকায় নাম তুলেছে। সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হতে পারে যে দুই জায়গাতে কিন্তু তাদের নামটা ভোটার তালিকায় রয়ে গেছে। সেখান থেকে তাদের যদি দেখা যায় যে নতুন যেখানে নামটা তারা তুলেছে সেখানে তারা কি ডকুমেন্টের ভিত্তিতে সেই নামটাকে সেখানে ভোটার তালিকায় ইনক্লুড করেছে, সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে যে মহামান্য বিচারপতির যে অবজারভেশন, যে এটা যেন একটা বৃহত্তরভাবে নাম বাদ না যায় এবং সেটা আরও সচেতনভাবে আইডেন্টিফাই করতে হবে যে অরিজিনাল ভোটারের নাম একটাও বাদ যাচ্ছে কিনা, এবং তাদের যে ডকুমেন্টগুলো, যে সরকারি ডকুমেন্ট যেগুলো হোল্ড করছে, যে রেশন কার্ড, তারপর আধার কার্ড বা আদার্স প্যান কার্ড, যেগুলো বিভিন্ন রকম গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়েছে যেসব কার্ডগুলো, আইডেন্টি কার্ডগুলো, সেগুলোও তাদের বিচারের ক্ষেত্রে নেওয়া হবে এবং সেখানে অরিজিনাল ভোটার কিনা সেটা আইডেন্টিফাই করা যাবে। এক্ষেত্রে মানে যারা অরিজিনালি এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে তাদের ভূমিকাটা অনেক সচেতন হতে হবে, কারণ মানুষের মনের মধ্যে একটা ধারণা যেটা হয়ে গেছে যে
হয়তো সে এখানে 5 বছর বা 10 বছর বসবাস করছে, অথচ তার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আছে, এবং তারা কি ধরনের ডকুমেন্ট প্রডিউস করলে তাদের এই ভোটার তালিকায় নাম থাকবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টে যে মামলা বিচারাধীন আছে, সেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, এবং সেখানে বলছেন যে তাদের যে গভর্নমেন্ট যে ডকুমেন্টগুলো তারা হোল্ড করছে, সেগুলো কেন মানে তার যে যাচাই বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে না, এটাও কিন্তু সুপ্রিম কোর্টে অবজারভেশনে আছে। এবং যেহেতু ম্যাটারটা বিচারাধীন আছে এবং নির্বাচন কমিশনও এখানে এফিডেভিট ফাইল করেছে, এবং রাজ্যের যেখানে যারা মামলাকারী তারাও এখানে এফিডেভিট ফাইল করেছে, এবং এটা বিষয়টা পুরো বিচারাধীন। তবে একটা বিষয় যেটা ক্লিয়ার, সেটা কেন্দ্রীয় সরকারের যে এই যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে কিন্তু যাতে সাধারণ অরিজিনাল যারা নাগরিক, যারা অরিজিনালি যারা এখানে ভোটার লিস্টে যাদের নাম আছে, তাদের নামটা যেন কোনোভাবেই বাদ না যায়, সেটা কিন্তু তাদের দেখতে হবে। এখানে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এর পিছনে আমি রাজনীতির কথা বলবো না। একটা যেটা ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে যেভাবে যে অনুপ্রবেশকারী আমাদের দেশের মধ্যে ঢুকছে, বিভিন্ন দেশ থেকে যারা অনুপ্রবেশকারী হয়ে ঢুকছে, যারা অথেন্টিক ডকুমেন্ট নেই অথচ তারা কোনোভাবে এখানে ভোটার লিস্টে নাম তোলাতে সক্ষম হয়েছে, সেইগুলো আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এই ধরনের প্রক্রিয়াটা হওয়া দরকার। এবং আমার যেটা মনে হয়, সেখানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই যে তালিকা সংশোধনের কাজটা এটা করা দরকার। এবং যদি অরিজিনাল যারা ভোটার, যারা আমরা দেশের যারা নাগরিক, তারা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, এবং তাদের যে আদার্স ডকুমেন্ট যেগুলো গভর্নমেন্ট যে আইডেন্টি কার্ড ইস্যু করেছে বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট ডকুমেন্ট আছে, তাদের দলিল আছে, এবং তাদের বিভিন্ন জায়গায় যাদের নাম ইনক্লুড করা আছে বা যা পর্চা আছে, এইসব জিনিস খতিয়ে দেখে যারা অরিজিনালি ভোটার তাদের নামটা রেখে, যে নামগুলো যার কোনো এক্সিস্টেন্স নেই, যে নামগুলো যা মানে ইলিগেলি ভোটার লিস্টের মধ্যে ইনক্লুড আছে, সেগুলো আইডেন্টিফাই করে বাদ করাটা খুবই প্রয়োজন। আমার আগে যেহেতু পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে অনেকগুলো বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে, ভারত ভুটান বাংলা বর্ডার রয়েছে, যে বর্ডারগুলো মূলত পশ্চিমবঙ্গ কেন্দ্র করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বর্ডার রয়েছে, এবং সেই বর্ডার দিয়েই কি তাহলে এই যারা মূলত বলা হচ্ছে যে রোহিঙ্গা, তারা বাংলায় প্রবেশ করেছে, এবং সেই মানুষগুলোর মধ্যেই মূলত বেশি ভয়ভীতি কাজ করছে? তার কারণ গতকাল শহর কলকাতা থেকে একজনকে ধরা হয়েছে যে ইতিমধ্যেই বাংলাদেশি, সেটা প্রুভড, এবং তার কাছ থেকে অনেক নথি পাওয়া গিয়েছে যেগুলো আধার কার্ড বা ভোটার কার্ড বাংলাদেশের নাগরিকদের জন্য তৈরি করছে। তাহলে ওই কারণেই কি বাংলার মানুষের মধ্যে এই আতঙ্কটা, মানে মূলত বর্ডার এরিয়া যে সমস্ত অঞ্চলগুলোকে, কি মনে হচ্ছে আপনার? দেখো, আমাদের যে ভারতবর্ষে যে ভৌগোলিক অবস্থান, তাদের শুধু পশ্চিমবাংলায় নয়, এখানে পাঞ্জাব আছে, কাশ্মীর আছে, এবং তামিলনাড়ু আছে, কেরল আছে, বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদের এই বর্ডারগুলো আছে। সারা ভারতবর্ষের এই যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এটা ইলিগেলি এখানে ঢুকতে পারে এবং ঢুকে অনুপ্রবেশকারী হিসাবে এখানে বসবাস করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই যে বর্ডারে যে রাজ্যগুলো, তাদের কিন্তু সবারই কিন্তু সেম ভূমিকা, যে অনুপ্রবেশকারীদের আটকানো, এবং সেখানে কেন্দ্রীয় সরকারেও যে ভূমিকা, যে বিএসএফ আছে, তারাই বা বর্ডারটা ভালো সিকিউরিটি দিতে পারছে না কেন বা প্রোটেকশন দিতে পারছে না, এটা একটা ইস্যু। বাট যখন একটা মানুষ এই একটা দেশের মধ্যে ঢুকছে, অনুপ্রবেশ করছে, বিভিন্ন কারণেই হোক, বা আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসছে, পশ্চিমবাংলা সেখানে কর্ণাটকে যাচ্ছে, তামিলনাড়ুতে যাচ্ছে চিকিৎসার জন্য, এবং পরবর্তীকালে যারা ব্যাক করছে না, সেখানে থেকে যাচ্ছে, দীর্ঘদিন বাস করছে, বা শ্রমিক হিসাবে আসছে, বা বিভিন্ন ট্রাভেলিং কারণে বা কোনো ট্যুরিস্ট হয়ে এখানে এসে তারপর এখানে আস্তানা গেড়ে এবং সেখানে একটা ভোটার কার্ড এবং আধার কার্ড পরবর্তী বানিয়ে সেখানে থেকে যাচ্ছে। এই যে প্রক্রিয়ায় যারা এইভাবে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে এখানে বসবাস শুরু করছে, এই যে প্রক্রিয়াটাকে যদি আমরা সচেতন হই, যারা রাজ্য সরকারের তরফে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু তারা এই যে ফলস ভোটার কার্ড বা আধার কার্ড তারা বানাতে পারবে না। এটা সমস্যাটা কিন্তু বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের লোক হতে পারে, বিভিন্ন কান্ট্রির লোক হতে পারে, তারা কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে কিন্তু এই আমার ভারতবর্ষে তারা অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা বলো, যে কোনো এতে। যদি দেখা যায় সরকারিভাবে, কেন্দ্রীয় বা রাজ্য সরকার এটাকে যদি স্ট্রিক্টলিভাবে দেখে যে একটাও ফলস কোনো গভর্নমেন্ট আইডেন্টি কার্ড কাউকে করে দেওয়া হবে না, কারোর সার্টিফিকেট দিয়ে, ইভিন যদি আইনটা কঠিন করা হয় যে
যার লেটারের ভিত্তিতে, যার আইডেন্টিফিকেশন, যে সার্টিফাইড করছে যে আমি এই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে এতদিন ধরে চিনি, যে এখানে এখানে বাস করছে, এই আইনটা যারা এই লেটারটা ইস্যু করছে তাদের এগেনস্টে যদি গভর্নমেন্ট প্রসিডিং ইনিশিয়েট করতে পারে, তাদেরকে যদি অ্যারেস্ট করতে পারে এবং তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ হবে। তাহলে ফলস যে সার্টিফিকেট দেওয়া, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া, এটা বন্ধ যখনই হবে তখনই কিন্তু কেউ ফলসভাবে এভাবে কাট করতে পারবে না। এটা একমাত্র সলিউশন। যে রাজ্যে বা যে কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে তাদেরকে কিন্তু দিতে হয় কি হয়, যে তাদেরকে একটা রেসিডেন্স সার্টিফিকেট করে দিতে হয়, যে যার ভিত্তিতে তারা ভোটার কার্ডের নাম তোলে, আধার কার্ড তৈরি করে। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে আমাদের দেশের যারা নাগরিক তারাও কিন্তু অনেক ক্ষেত্রে এর মধ্যে ইনভলভ থাকে। কারণ যে বাইরের দেশ থেকে যারা অনুপ্রবেশকারী এখানে আসছে তাদের নামে বাড়ি ভাড়া যে এগ্রিমেন্ট করে দিচ্ছে, এগ্রিমেন্ট করে দেওয়ার পর সেটা একটা রিনিউয়াল হচ্ছে, কন্টিনিউয়েশন হচ্ছে, তারপরে তারা নোয়িংফুললি জানে যে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি থেকে তারা এসছে, এখন এখানে এসে বাড়ি ভাড়া নিচ্ছে। এবং তারা যদি সজাগ হয় তাহলে এই যে প্রক্রিয়াটা, যে দীর্ঘদিন বাস করার পর তাদের একটা রেসিডেন্সি সার্টিফিকেট করে দেওয়া, তার ভিত্তিতে তারা অ্যাপ্লাই করছে, এই প্রক্রিয়াটা বন্ধ হবে। এখানে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে কিন্তু সজাগ থাকতে হবে। লাস্ট প্রশ্ন, যে এই মুহূর্তে আমরা দেখেছি যে বিভিন্ন সময়, অর্থাৎ একমাত্র দেখছি ভারতবর্ষ যেখানে বহিরাগতদের মুক্তাঞ্চল হয়ে উঠছে, তার কারণ বিদেশে যদি চিকিৎসার জন্য যাওয়া যায় বা বেড়াতে যেতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা ভিসা আছে, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সেখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু খোঁজ খবর নিয়ে কেন তিনি যায়নি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে না গেলে রীতিমতো তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করে। কিন্তু ভারতবর্ষে কেন এই ধরনের কড়া আইন লাগু হচ্ছে না, যে আসছে হয়তো চিকিৎসার জন্য বা পরিবারে কারোর সাথে দেখা করার জন্য বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে, কিন্তু ফেরত যাওয়ার ব্যাপারটা তারা কিন্তু আর সেটা করছে না। এখানেই টাকা দিয়ে ঘর বাড়ি ফ্ল্যাট কিনে তারাই এখানকার বাসিন্দা হয়ে যাচ্ছে। তাহলে এমন কি কড়া আইন করা যায় যেক্ষেত্রে এইরকম বিদেশের মতো যাতে ভারতবর্ষে এই মুহূর্তে মুক্তাঞ্চল হয়ে উঠেছে, বিশেষ করে বহু দেশ থেকে তারা আসে কিন্তু তারা ফিরে যায় না। দেখো, এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু যারা লিগেল ওয়েতে আসছে তারা কিন্তু ব্যাক করে, যারা ইললিগেল ওয়েতে আসছে তাদের কিন্তু আসাটাও যেমন সঠিক পথে হয়নি, অতএব ফেরার প্রশ্নটাও কিন্তু সেইভাবে আইডেন্টিফাই করা যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অবৈধভাবে যারা অনুপ্রবেশকারী তারা তো কোনো একটা ভিসা বা পাসপোর্ট নিয়ে আসে না, তারা অবৈধভাবে ভারতবর্ষে ঢোকে। সেক্ষেত্রে তাদের আইডেন্টিফাই করে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে যখন আমাদের দেখতে হবে যে আমাদের দেশের যারা নাগরিক তারা তাকে যখন আশ্রয় দিচ্ছে, তারা নোয়িংফুললি যে জানে যে অন্য কান্ট্রির লোক, সে আমি যে সম্প্রদায়ের হোক না কেন, যে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, যে কোনো ধর্মের সম্প্রদায়ের লোক হোক না কেন, তখন বাইরে থেকে যারা একটা মানুষ আসছে এখানে আসার পর তখন তারা এখানে একটা আশ্রয় নিচ্ছে বা একটা জায়গায় থাকা শুরু করছে, সেখানকার লোকাল লোক কিন্তু তারা জানে যে এই মানুষটা বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে বসবাস শুরু করেছে। এবং আর্থিক লোভেই হোক বা যে কোনো কারণেই হোক তারা প্রলোভিত হচ্ছে এবং সেই জায়গায় তাদেরকে তারা সাহায্য করছে যে ভারতবর্ষের একটা ইললিগেলি একটা আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে দেওয়ার জন্য। সেটা মানিটারি ট্রানজ্যাকশন হতে পারে বা তাদের একটা আত্মীয়তার সম্পর্ক হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে যার কারণে তারা কিন্তু সেই যে ব্যবস্থাটা অবলম্বন করছে এবং সেখানে তারা কিন্তু সহযোগিতা করছে যে বাইরের দেশের নাগরিকদের একটা ভারতবর্ষের একটা পরিচয়পত্র তৈরি করে দেওয়া। এটা সবার আগে বন্ধ করতে হবে, আইন কঠিনভাবে তৈরি করতে হবে, এই কাজের জন্য যারা যুক্ত তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, তবেই কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ হতে পারে। আদারওয়াইজ ভারতবর্ষে যারা অরিজিনাল নাগরিক, যারা এখানকার যারা সিটিজেন, তারা কিন্তু অসুবিধার সম্মুখীন হবে। আর একটা যেটা বড় কথা, যেটা বললে বিদেশের ক্ষেত্রে কেন এটা হয় না, সেখানে কিন্তু একটা সিটিজেনশিপ কার্ড থাকে, যেটা ভারতবর্ষে এখনও অরিজিনাল সিটিজেনশিপ কার্ড কিন্তু কোনো তৈরি হয়নি, যে আমি ভারতের সিটিজেন সেটা দেখানোর যে আইডেন্টিফিকেশন সেটা কিন্তু এখনও নেই। এটা আগে করা দরকার। আমরা যে বারবার কথা বলেছি যে ভোটার কার্ড কি পরিচয়পত্র না আধার কার্ড কি নাগরিকের পরিচয়পত্র, সেটা কিন্তু নয়, এটা সুপ্রিম কোর্ট বলেছে এবং সেখানে কন্ডিশনও দেওয়া আছে, এগুলো কিন্তু ভারতীয় নাগরিকের পরিচয়পত্র নয়। এটা একটা পার্টিকুলার
কোনো একটা কাজের জন্য এটাকে ইস্যু করা যায়, রেশনিংয়ের জন্য রেশন কার্ড, তারা রেশনের যে ক্যাটাগরি ওয়াইজ রেশন তোলার জন্য এটাকে তারা ব্যবহার করবে, এবং এই কারণে এগুলো তৈরি করা হয়েছে। সিটিজেনশিপ যে কার্ডটা হয় সেটা কিন্তু আমার মনে হয় তৈরি করা দরকারের সময় এসছে এখন। আদারওয়াইজ ভারতবর্ষে যে অনুপ্রবেশের যে সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যাতে ভারতের ইকোনমিতে তাদের এফেক্ট করছে, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে এই অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করে তাদেরকে সেই দেশে ফেরত পাঠানোর সময় চলে এসছে। অর্থাৎ শুরু যখন হয়েছে শেষটা তো হবেই। তবে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড নয়, ভারতবর্ষের মানুষের জন্য চাই তাদের নির্দিষ্ট সচিত্র পরিচয়পত্র অর্থাৎ সিটিজেনশিপ কার্ড। এবং সেই কার্ড হলে আগামী দিনে হয়তো এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না, বাংলার মানুষ হোক বা ভারতবর্ষের মানুষ হোক, প্রত্যেকে সিটিজেনশিপ কার্ড হলে এই প্রশ্ন এবং এই আশঙ্কা একেবারেই কেটে যাবে, এমনটাই মনে করছেন আইনজীবী মহলের একাংশ। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।